সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের ৬৫৯তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমরা যুক্তরাজ্য নিয়ে কথা বলবো তথা যুক্তরাজ্যে আমাদের যেসব বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাদের নানা দিক নিয়ে আমরা আলোচনা করব, সুযোগ সুবিধা সহ নানা দিক নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাজ্যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ আমরা যখন এই অনুষ্ঠানটি আমরা ধারণ করছি, রেকর্ড করছি, তখন বৃহস্পতিবার নির্বাচনটি হচ্ছে। আশা করি যখন আমাদের এই পর্বটি প্রচার হবে ততক্ষণে আমরা ফলাফলও জানতে পারবো। তো সেই বিষয়টি সঙ্গত কারণে আমাদের আলোচনায় উঠে আসবে যে কারা ক্ষমতা আসতে পারে বা আসলে কী ধরনের সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য থাকবে তথা বাংলাদেশিদের জন্য থাকবে। তো আজ আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ। ব্যারিস্টার নাজির আহমেদ, আপনাকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ দাওয়াত দেওয়ার জন্য। জি নাজির ভাই, আমি যেমনটি বলছিলাম আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনার সময় দিচ্ছেন, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে যে আপনি সময় দিচ্ছেন। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন এই পর্বটি ধারণ করছি যে যুক্তরাজ্যে নির্বাচন হচ্ছে, সাধারণ নির্বাচন হচ্ছে, কে ক্ষমতায় যেতে পারবে বা ফলাফল কী হবে সেটি হয়তো জানা যাবে। কিন্তু আবার প্রশ্নটি হচ্ছে যে নির্বাচনটি কেমন হচ্ছে। প্রথমে নির্বাচন নিয়ে জানতে চাই যে সেই সাধারণ নির্বাচনটি কেমন হচ্ছে এবং সাথে সাথে একটু যোগ করে যে আপনাদের উপস্থিতি কেমন, অর্থাৎ প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের উপস্থিতি কেমন? বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটা ডিউ ছিল আগামী নভেম্বর বা ডিসেম্বরের দিকে আর কি। কিন্তু প্রধানমন্ত্রী হুট করে গত 1 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করে দিলেন আর কি, যার কারণে অনেকটা ডিউ ডেটের প্রায় 6 মাস আগে নির্বাচন হতে যাচ্ছে এবং উনি তার ইয়েতে বলছেন যে আমার প্রতিজ্ঞা অনুযায়ী ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি 2% নামিয়ে নিয়ে আসছে। ওইটা তার বিশাল কৃতিত্ব বলে প্রচার করেছেন এবং ইমিগ্রেশনের ব্যাপারে রুয়ান্ডা বিল উনি পাশ করেছেন এবং তিনি চাচ্ছেন যে উনি নির্বাচিত হওয়ার পর এই রুয়ান্ডা বিলের উপর কি বলে রুয়ান্ডা বিলকে বাস্তবায়িত করে অ্যাসাইলাম সিকার রুয়ান্ডাতে পাঠাবেন আর কি। এই দুইটাকে সামনে রেখেই উনি আর্লি ইলেকশন দিয়েছেন এবং এইটা খুবই ক্রুশাল। দেখেন, বিলেতে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী হয়ে গেছেন গত কয়েক বছরে উইদাউট এনি জেনারেল ইলেকশন, অর্থাৎ দলের এমপিরাই তাদের প্রধানমন্ত্রী মানে তাদের নেতা হিসাবে নির্বাচিত করে পুরো দেশের প্রধানমন্ত্রী হিসাবে বসে গেছেন। এবারই একমাত্র নির্বাচন যে নির্বাচনে পুরো ব্রিটিশ জাতি কিন্তু ওই যে ভোট দিয়ে তারা সমর্থন জানাবে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা কোন দল ক্ষমতায় যাচ্ছে। এবং আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে ঋষি সুনাক হিস্টোরিক্যালি নন হোয়াইট ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছেন। এখন জাতি কিন্তু ভোট দেওয়ার কোনো সুযোগ পায় নাই। এবারই ভোটে জাতি নির্ধারণ করবে যে একজন অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রীকে কি আমরা রাখবো না জাতির অভিমত জানা যাবে এই ভোট থেকে আর কি। এই ভোটটা খুবই ক্রুশাল। তবে যে জরিপগুলো আসছে, জরিপ থেকে মোটামুটি আমরা সে প্রসঙ্গে নাজির ভাই, আমরা সে প্রসঙ্গে আসছি। তবে তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশিদের উপস্থিতি তথা প্রবাসীদের উপস্থিতি কেমন এবং বাংলাদেশিদের নির্বাচন উপস্থিতি কেমন, নির্বাচনে অংশগ্রহণ করা, অর্থাৎ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা এবং ভোট দিতে সব মিলিয়ে উপস্থিতিটা নিয়ে যদি বলেন। নির্বাচন আসলেই সেখানে উৎসব শুরু হয়, তবে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসাহটা আরো একটু বেশি হয় এবং আমার মনে হয় যে ইলেকশন কেন্দ্রিক এই যে কি বলে স্পোর্টসম্যানশিপ বা খুবই উৎসব মুখরতা, এটা আমাদের সম্ভবত খুব রক্তের মধ্যে মিশে আছে। এই জন্য বাঙালি পাড়াগুলাতে যদি আপনি ভোটের দিন বিচরণ করেন দেখবেন যে ব্রিটেনের অন্যান্য জায়গা থেকে খুবই উৎসব মুখর এবং সবাই মানে হট্টগোল হাক চিক মানে কথাবার্তা এগুলো চলছে আর কি। তো সব মিলিয়ে খুবই উৎসব মুখর দেখা যাচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে দেখেন, এবারই ব্রিটেনের সাধারণ নির্বাচনে আইডি কার্ড নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ এর আগে কি আইডি কার্ড লাগতো না নির্বাচনে? আইডি কার্ড লাগতো না। এই সাধারণ নির্বাচনে আইডি কার্ড লাগে নাই এবং কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে তারা স্থানীয় নির্বাচনে এটা প্রয়োগ করেছিল, কিন্তু এবারই পুরো দেশব্যাপী আইডি কার্ড দিয়ে শুরু করেছেন, অর্থাৎ ফটোগ্রাফিক আইডি নিয়ে যেতে হবে। না, এই যে আইডি কার্ড নিতে হবে, জি জি, বেশ কিছু কমপ্লেইন বা অভিযোগ ছিল আর কি, বিশেষ করে ওই যে আইডি না নিয়ে একজনের উপর আরেকজন দেওয়ার মতো কিছু অভিযোগ গেছিল নির্বাচন
ইলেকট্রাল কমিশনে একই। তো এরপর থেকে অনেক কিছু যাচাই বাছাই করে অপিনিয়ন নিয়ে তারা এই আইন করেছেন, যা প্রত্যেকে ফটোগ্রাফিক আইডি কার্ড নিয়ে গিয়ে ভোট দিতে হবে। আমার মনে হয় যে এটা খুব ভালো, ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার, যাতে করে কারো কোনো আপত্তি বা কমপ্লেন বা অভিযোগের কোনো স্কোপ না থাকে। যুক্তরাজ্যের মতো দেশেও কি এরকম ভোট জালিয়াতি অথবা একজনের ভোট অন্যজন দেওয়া এরকম একটা উন্নত দেশে এটা সম্ভব ছিল এতদিন? আচ্ছা, এখন যে ব্যাপকভাবে হয় যে এমন না, কিছু কিছু কমপ্লেন গেছে। আর দেখেন, আচ্ছা। যুক্তরাজ্য তো হচ্ছে একটা মাল্টিকালচারাল সোসাইটি। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে বসবাস করছেন। সুতরাং অন্যান্য দেশ থেকে যখন আসেন তখন তাদের মোরাল হাই গ্রাউন্ড, মোরাল স্ট্যান্ডার্ড সবসময় তো একভাবে থাকবে না। এজন্য কিছু স্পোরাডিক ইনসিডেন্ট ঘটেছে বলেই তো এটা শুরু হয়েছে। এজন্য একবারে উড়িয়ে দেওয়া যাবে না যে হয় না একেবারে 100% পিওর কোনো কিছুর সেখানে মানে ২ নম্বরই বা কি বলে ভোট জালিয়াতি হওয়ার জি। কোনো স্কোপ নেই, না। এটা এভাবে বলা যাবে না। কিছু কমপ্লেইন গেছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে ডেভেলপ করে শেষ পর্যন্ত এটা প্রয়োগ করা হয়েছে বা কার্যকর করা হয়েছে। যে নাজির ভাই, আমরা দেখেছি যে যুক্তরাজ্যের যে রাজনীতি, সেই রাজনীতির মেইন যে রাজনীতি বা মূল ধারায় অনেক বাংলাদেশিকে আমরা দেখেছি, অনেক বাঙালিকে দেখেছি, অনেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের কি অবস্থা? এবারে বাংলাদেশিদের এবারে উপস্থিতি? রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ওভারঅল সংখ্যার দিক দিয়ে এবার সবচেয়ে বেশি সংখ্যা ওভারঅল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশীয় মানে রেকর্ড সংখ্যক। বিশেষ করে এবার সাধারণ নির্বাচনে মানে উল্লেখ করার মতো ব্যাপক সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট স্ট্যান্ড করেছেন। বিশেষ করে মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের ইস্যুকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসাবে খাড়া হয়েছেন। এবং আপনি জানেন যে বাংলাদেশিদের ব্রিটেনে ট্রেন্ড কেমন? মানে বাংলাদেশিরা কি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছে, নাকি স্বতন্ত্র হিসেবে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে? দলীয় প্রার্থী তো আছেই, দলীয় প্রার্থীর বাইরেও কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী খাড়া হয়েছেন। অনেকে শুধুমাত্র খাড়া হওয়ার জন্য খাড়া হয়েছেন, প্রসপেক্ট নাই বললেই চলে। তবে আচ্ছা। বেশ কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের খুব ভালো অবস্থান আছে। এবং আপনি জানেন যে ৪ জন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আছেন এবং সম্ভবত এবার ১-২ জন হয়তো বাড়তেও পারে। তো আমরা আশা করছি এবং সবার উজ্জ্বল কামনা করছি। তবে মোটামুটি ৪ জনই লেবার পার্টি থেকে। যার কারণে ওই যে লেবার পার্টির যে একটা ঐতিহাসিক যোগসূত্র জি। বাংলাদেশীদের সাথে, এটা মহান মুক্তিযুদ্ধের সময় থেকেও লক্ষ্য করা গেছে। কনজারভেটিভ পার্টি থেকে এখন পর্যন্ত ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত কোনো এমপি নাই। জি। আর এই এই যে আপনি বলছেন রেকর্ড সংখ্যক প্রার্থী এবার হয়েছেন নির্বাচনে, তার মধ্যে বাংলাদেশী যারা ইলেকশন করেছেন তারাও রেকর্ড সংখ্যক, অর্থাৎ আগের তুলনায় অনেক বেশি। এই বাড়ার কারণ কি? এই যে মূলধারায় সম্পৃক্ত হচ্ছেন, এর পেছনের কারণ কি? এটা বলা যায় যে ওই যে সচেতনতা বৃদ্ধি হয়েছে। মনে করেন একসময় ৩০-৪০ বছর আগে, ৪০-৫০ বছর আগে মানে রাজনীতিতে বা ভোটে আমাদের খুবই অনীহা ছিল। আমাদের যারা পূর্বসূরি ছিলেন জি। তারা মনে করতেন যে না, এখানে ভোট দিয়ে কি হবে? ভোট দেওয়ার কোনো দরকার নাই। এবং অনেকে ভোটে যেতেনও না। এবং আমাদের একজন প্রার্থী হবে বা এমপি আমরা পাবো বা হবে, এই ধরনের মানে অলীক কল্পনা ছিল ৭০ দশকে বা ৮০ দশকে। কিন্তু এটা তো বাস্তবায়িত হয়েছে এবং ১ জন নয়, ২ জন নয়, ৪ জন এমপি আছে। তারা কতটুকু ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন সেটা অন্য বিতর্ক। কিন্তু সংখ্যার দিক দিয়ে ৪ জন ব্রিটিশ বাংলাদেশী এমপি বর্তমানে পার্লামেন্টে আছে। আর স্কটিশ পার্লামেন্ট, যেটা আঞ্চলিক পার্লামেন্ট, যেটা ওইখানে ১ জন বাঙালি আছে। তো সব মিলিয়ে ৫ জন। আর ন্যাশনাল পার্লামেন্ট যেটা, এটাতে ৪ জন বাংলাদেশী আছে। এবারে যদি আমরা জানি যে আমাদের অনুষ্ঠানটি আগেই আমরা বলেছি, শুরুতেই বলেছি, যখন প্রচার হবে এই পর্বটি তখন হয়তো ফলাফল চলে আসবে। তো এখন পর্যন্ত আসলে ইস্যুটা কি? কোন দলের কি? একটা তো বললেন যে লেবার পার্টির কনজারভেটিভ যারা ক্ষমতায় আছেন তাদের ইস্যু। লেবার পার্টির এবারে ইস্যু কি? বিশেষ করে প্রবাসী কেন্দ্রিক বা অভিবাসী কেন্দ্রিক ইস্যু? দেখেন, লেবারের তো মেইন স্লোগান হচ্ছে চেঞ্জ। তারা চেঞ্জ নিয়ে আসবেন। ওইটাই তাদের মেইন মুখ্য প্রচারণার হাতিয়ার হিসেবে চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলতেছেন যে দেখেন, ইকোনমিক মিসম্যাচ হয়ে গেছে কনজারভেটিভ গভর্নমেন্টের আন্ডারে। তো আমরা এটাকে আবার ব্রোকেন ইকোনমি, ব্রোকেন কান্ট্রিকে আমরা আবার ঐক্যবদ্ধ করে আবার নতুন করে সাজাবো। আর ইমিগ্রেশন দেখেন, দুপক্ষই মানে কনজারভেটিভ লেবার, এই ২ দলই তো আসলে সরকার চালাচ্ছে। স্বাধীনতার পর জি। থেকে আপনি দেখবেন যে মূলত এই ২ দলই ক্ষমতায় ছিলেন বা আছেন।
এবং ইমিগ্রেশন বা অভিবাসন ইস্যুতে তাদের মধ্যে খুব ফারাক বেশি নাই। অর্থাৎ কনজারভেটিভ পার্টি ছিল 14.5 বছর, লেবার আসলে একবারে ইউটার্ন দিয়ে একবারে সবাইকে একবারে লিগ্যাল করে দিবে বা অভিবাসনকে একবার সহজ করে দিবে, না, এইভাবে কখনো হয় নাই এবং হওয়ার কোনো সম্ভাবনা নাই। যখন যে গভর্নমেন্ট আসে, পূর্ববর্তী গভর্নমেন্টের রেখে যাওয়া বা করা আইনগুলাকে ভিত্তি হিসাবে ধরে কিন্তু তারা আরো সামনের দিকে আগায় এবং আরো স্ট্রিক্ট বা আরো কঠিন অভিবাসন নীতি বা আইন তারা শুরু করে বা ইন্ট্রোডিউস করে। এজন্য কনজারভেটিভ পার্টি বিগত 14.5 বছরে যা করেছে, লেবার আসলে ওইটাকে ভিত্তি করে আরো তারা হয়তো কঠোরতার দিকে যাবে। এবং কেয়ার স্টামার, যিনি লেবার পার্টির নেতা, এবং লেবার পার্টি যদি উইন করে তাহলে উনি প্রধানমন্ত্রী হবে। ইতিমধ্যে তার কথাবার্তা বক্তব্যে বোঝা গেছে যে ইমিগ্রেশনের ব্যাপারে অত্যন্ত কঠিন বা শক্ত অবস্থান উনি নেবে বা তার দল নেবে। জি, আমরা বুঝতে পারছি। আর আপনি তো প্রথমেই বলছিলেন যে এবারের নির্বাচনে রুয়ান্ডা বিলের কথা বলছেন। তার মানে নির্বাচনের একটা বড় অংশ জুড়েই কিন্তু অভিবাসী ইস্যুটা রয়েছে। সেটা ২ দলের ক্ষেত্রেই রয়েছে। আ যদি রুয়ান্ডা বিল সম্পর্কে একটু জানাতেন। দেখেন, ব্রিটেনের একটা অন্যতম সমস্যা হচ্ছে যে ওই যে ফ্রান্স বা বর্ডারের মাধ্যমে ডিঙ্গি নৌকা দিয়ে অবৈধ অভিবাসীরা ইউকেতে ঢুকেন এবং তাদেরকে ডিমোরালাইজ করার জন্য, বর্ডারকে প্রোটেক্ট করার জন্য অথবা তাদেরকে বাধা দেওয়ার জন্য গভর্নমেন্ট রুয়ান্ডার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন এবং বিপুল পরিমাণ অর্থ সেখানে ইনভেস্ট অলরেডি করে ফেলছেন। এবং এইটা আইনে পরিণত, রুয়ান্ডা বিল পার্লামেন্টে পাস হয়েছে এবং রুয়ান্ডা অ্যাক্ট নামে, এবং ওইটা একবার সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং এটা চেঞ্জ করে আবার নতুন করে ওইটা পাস করিয়েছেন। অর্থাৎ যারা ডিঙ্গি নৌকা দিয়ে ইউকেতে আসবে তাদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ব্রিটিশ রাজনীতির এস্টাবলিশমেন্ট যারা, তারা অনেক সময় এইটাকে একটা ভুল বুঝে তারা সবাইকে এক পাল্লায় রেখে দিতে চান এবং সবাইকে মনে করেন একই অবস্থার পরিপ্রেক্ষিত। তাদেরকে হয়তো মিস ইনফর্ম করা হয়েছে। যেমন কেয়ার স্টামার বিগত কয়েকদিন আগে রুয়ান্ডা বিলের ব্যাপারে সান পত্রিকা, একটা এক্সট্রিম রাইট উইং একটা পত্রিকার একটা প্রোগ্রামে গিয়ে বারবার অযাচিতভাবে উনি বাংলাদেশের নাম নিয়ে আসছেন। অথচ বাংলাদেশ থেকে ডিঙ্গি নৌকার মাধ্যমে ইউকেতে কেউ ঢুকে না। এটা বাংলাদেশের কোনো সমস্যা না, বাংলাদেশ থেকে এখানে ঢুকেও না। কিন্তু উনি অপ্রাসঙ্গিকভাবে রুয়ান্ডাকে, তাকে প্রশ্ন করা হয়েছে রুয়ান্ডা বিলের ব্যাপারে অথবা ডিঙ্গি নৌকায় অবৈধ অভিবাসী যারা ঢুকে ইউকেতে আপনি কি করবেন, উনি একাধিকবার বাংলাদেশের নাম নিয়েছেন। অথচ ডিঙ্গি নৌকার মাধ্যমে অবৈধভাবে ইউকেতে যারা ঢুকে সিরিয়ালি ওইসব দেশগুলোর যদি আপনি সিরিয়াল করেন 1, 2 এভাবে 20 পর্যন্ত, তাহলে 20-এর কোটায়ও আপনি বাংলাদেশের নাম পাবেন না। বাংলাদেশ থেকে যে একদম খুব কম সংখ্যক ওইভাবে আসলে যায়। একেবারে যে খুব বড় সংখ্যক যায়, আফ্রিকার দেশগুলোতে যেরকম যায় সেরকম আসলে ইউকেতে ঢুকা বাংলাদেশ থেকে এসে এটা অলমোস্ট সেকেন্ড টু ইম্পসিবল। সুতরাং এইটা তো একেবারে অপ্রাসঙ্গিকভাবে, তারপরে এখানে কমিউনিটিতে চরম উত্তেজনা বিরাজ করছে, বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাচ্ছে এবং এইটাতে এটা তো লেবার পার্টির পক্ষ থেকে। হ্যাঁ, এবং এবার লেবার পার্টির বুটেরও কিছুটা বাংলাদেশি কমিউনিটির একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ ঐতিহাসিকভাবে ব্রিটিশ বাংলাদেশির লায়ন শেয়ার বা ম্যাক্সিমাম বুট কিন্তু লেবার পার্টি পায়। কিন্তু লেবার লিডার এই মন্তব্যের কারণে কিন্তু দেখবেন যে তার বুটে, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বুটে কিন্তু একটু ইম্প্যাক্ট পড়বে। জি, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যুক্তরাজ্য নিয়ে। তো সেই আলোচনা আমাদের চলবে, তবে তার আগে দিতে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি থেকে আমরা ফিরে আসলাম। আমাদের আলোচনা চলছিল যুক্তরাজ্য নিয়ে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য অনলাইনে সংযুক্ত রয়েছেন ব্যারিস্টার নাজির আহমেদ। আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। নির্বাচনে আরেকটি প্রশ্ন নাজির ভাই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে লেবার পার্টি বাংলাদেশ নিয়ে, অভিবাসীদের নিয়ে যে মন্তব্য করেছেন তার একটা প্রভাব পড়বে। তাহলে আমরা তো জানি যে লেবার পার্টি থেকেই বেশি সংখ্যক বাংলাদেশি বা বাঙালি নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো বাঙালির এইরকম একটা পার্টিসিপেশন থাকা সত্ত্বেও, অংশগ্রহণ থাকা সত্ত্বেও এই দলের নেতারা কিভাবে এরকম একটা মন্তব্য করলেন? এটা আমার বুঝে আসে না। আই ফেল টু আন্ডারস্ট্যান্ড। কেয়ার স্টামার, লেবার পার্টির যে লিডার, উনি অত্যন্ত দক্ষ লয়ার ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে উনি গ্রাসরুট লেভেল থেকে পলিটিক্স করে উঠে আসেন নাই। উনি 2015 সালে মাত্র 9 বছর আগে উনি এমপি হয়েছেন। এর আগে কিন্তু পলিটিক্সে ছিলেন না। উনি খুব হিউম্যান রাইটস ভালো লয়ার ছিলেন, কিউসি ছিলেন
এবং ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউটর ছিলেন। আচ্ছা। যার কারণে পলিটিশিয়ানরা অনেক সময় আহ, মুখে একটা বুকে একটা, অথবা ওই যে অনেক সময় বলে বুকের যে ভেতর যেখানে থাকলেও সেটা প্রকাশ করে না, মুখে বলে না, এক্স্যাক্টলি, কিন্তু কিন্তু উনি বলে উনি ফেলেছেন। প্রজাচিত ভাবে বলে ফেলছেন, যার কারণে অনেক সমালোচনার মুখে বাংলাদেশি কমিউনিটিতে উনি পড়েছেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, বাংলাদেশি ওভারঅল ভোটার তো মেইন স্ট্রিম সব ভোটারের চেয়ে খুবই কম, যার কারণে ওইটা খুব বেশি তারা খুব বেশি হিসাবে একটা প্রভাব পড়বে না। পড়বে না। এই জন্যই তো উনি বারবার রিকোয়েস্ট করার পরেও অ্যাপোলজি বা দুঃখ প্রকাশ করেন নাই। না, তাহলে আহ, তাহলে যারা তার দল থেকে বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটা নৈতিক বিষয়টা কেমন হয়ে যায় না, যে যা মানে তার দল থেকেই বেশি সংখ্যক বাংলাদেশি নির্বাচন করছে, আর তিনি এই কথাটি বললেন, পরবর্তী দুঃখ প্রকাশ করলেন না বাংলাদেশি কমিউনিটির দাবি অনুসারে। তার হ্যাঁ, যারা এক দুইজন ক্যান্ডিডেট একটু মাইল্ড ভাবে বা একটু শক্ত করে উনি প্রতিবাদ জানিয়েছেন এবং বলছেন যে লিডারের বক্তব্যের সাথে উনারা একমত নয়, কিন্তু এর চেয়ে বাইরে বা কঠিন সমালোচনা করেন নাই। আর স্বাভাবিক কারণে এই দল যদি পাওয়ারে যায়, উনি প্রধানমন্ত্রী হবে, ওই দল থেকে উনি এমপি ইলেকশন করছেন, তো এই জন্য উনি অনেকটা সাইলেন্ট, বা ওনারা সাইলেন্ট থাকাকে পছন্দ এটা করেছেন। নির্বাচন বা রাজনৈতিক কৌশল আসলে। কৌশল বলা যায় আর কি। তবে আমি আবারও বলি যে ব্রিটিশ বাংলাদেশিরা লেবার পার্টির একটা কৃত্রিম এবং পরীক্ষিত বন্ধু। এখন এটা মহান মুক্তিযুদ্ধের সময় থেকেও এই সম্পর্ক, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার আগে বা পরে বিলেতে সফর করেছেন, লেবার পার্টির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এবং পূর্ব লন্ডনে যেখানে বেশি বাংলাদেশি অধ্যুষিত, সেখানে পিটার শো নামে একজন এমপি ছিলেন এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। সো এই যুগসূত্রটা ঐতিহাসিকভাবে চলে আসছে, এবং মোটামুটি বাংলাদেশি ভোটার টেকেন ফর গ্রান্টেড ফর লেবার, মানে এই ধরনের বিবেচনা করা হতো আর কি। কিন্তু কেন শীর্ষ যেন ব্যক্তির, দলের শীর্ষ ব্যক্তির মনোভাব যদি এরকম হয়, এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, তার দল যদি ক্ষমতাসীন হয়, প্রধানমন্ত্রী হন, তাহলে তার একটা নেতিবাচক প্রভাব, বা তার যে এরকম নেতিবাচক একটা মনোভাব বাংলাদেশ সম্পর্কে, সেটা কতখানি পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ওইটা পলিসিটা কি হবে? রিমেইন টু বি সিন। দেখতে হবে আমাদেরকে, আমরা কৌশলী আমরা এগুচ্ছি, আমরা বিভিন্ন লেভেলে বুদ্ধিভিত্তিক ওয়েতে আমরা প্রতিবাদ এবং গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করছি। কারণ দেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড স্টেজে একটা ভালো ইম্প্যাক্ট রাখার মতো ব্যক্তিত্ব, একটা প্রতিষ্ঠান। এবং ব্রিটিশ বাংলাদেশি প্রায় 1 মিলিয়ন থেকে 1.5 মিলিয়ন, প্রায় 10 লক্ষ থেকে 15 লক্ষ ব্রিটিশ বাংলাদেশি এখানে বসবাস করেন। বাংলাদেশের সাথে ইউকের টাইজ আছে, কানেকশন আছে, ঐতিহাসিক, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে। সুতরাং এই টাইজ কানেকশন কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং আশা করি লেবার লিডার, তিনি প্রধানমন্ত্রী যদি হন, তাহলে এই দিকগুলো বিবেচনায় রাখবেন। আমার বুঝে আসে না, উনি 2015 সালে প্রথম এমপি হয়েই কিন্তু বাংলাদেশ সফর করেছেন। তো আমি আমার একটা সাক্ষাৎকারে বলেছি যে তাহলে প্রথম ভিজিট করলেন এমপি হওয়ার সাথে সাথে বাংলাদেশ, তাহলে 9 বছর পরে প্রধানমন্ত্রী হওয়ার পাককালে এই তার কনক্লুশন? এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং বাংলাদেশ একেবারে মানে আউট অফ দ্য ব্লু, কোনো এভিডেন্স ছাড়া নাম মেনশন করেছেন, অথচ আফগানিস্তান, ইরান, টার্কি, আফ্রিকার কয়েকটা না, দেশ, ওখান পরিসংখ্যান তো থেকে তাই বলে যে অন্যান্য দেশের অভিবাসী বেশি যায় অবৈধভাবে অথবা যায়। সাগর পথে হ্যাঁ, বাংলাদেশের তুলনায়। সুতরাং যদি কথা বলতে হয় ওই দেশের নামগুলো সিঙ্গল আউট করবেন, কিন্তু বাংলাদেশের নামগুলো কেন সিঙ্গল আউট করবেন? বাংলাদেশের নাগরিকরা, বিলেতে যারা বসবাস করেন, অত্যন্ত শান্তিপ্রিয়, ল অ্যাবাইডিং সিটিজেন্স, এবং তারা ব্রিটিশ ইকোনমিতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড প্রতি বছর কন্ট্রিবিউট করতেছেন। সুতরাং উই আর এটাকে হঠাৎ প্রাউড করে, অফ। নাজিব ভাই, এটা কি হঠাৎ করেই লেবার দলের যে শীর্ষ ব্যক্তি তিনি বললেন, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, অথবা অন্য কারো উস্কানি আছে, অথবা কোনো ভুল আমি তথ্য তাকে ষড়যন্ত্র মনে করি না, এখানে কয়েকটা ফ্যাক্টর হতে পারে। তাকে আইদার মিস ইনফর্ম করা হয়েছে, জি। মিস ব্রিফিং দেওয়া হয়েছে, অথবা উনি মেইন স্ট্রিম ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য এই ধরনের একটা মানে সিঙ্গেল আউট করে, কিন্তু সিঙ্গেল আউট করবেন তো আরো অনেক দেশ আছে, তাদের নাম জি, নিতে পারেন। তো ওরা এটা অভিবাসীদের নিয়েই বলতে পারতো অন্যান্য আরেকটা দেশে। উনি হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করেছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে অ্যাসাইলাম ব্যর্থ বা ফেইল্ড অ্যাসাইলাম শিকারের ক্ষেত্রে আর কি। তো সম্ভবত ওইটা তার মাথায় আছে, ওইটাকে ব্রিফ করেছেন, আর ওইটাকে একবারে ইররেলিভেন্ট ওয়েতে এখানে এসে উনি ব্যবহার করেছেন। আচ্ছা, কিন্তু এই যে তার মনোভাবটি পরিবর্তনের জন্য, অর্থাৎ বাংলাদেশের সম্পর্কে যে কথাটি বলেছেন, পরিসংখ্যানের ভিত্তিতে বাস্তবতা তো আসলে সেরকম না। তো তার মনোভাব পরিবর্তনের জন্য, অথবা তার ভেতর যে এই যে একটা বদ্ধমূল ধারণা, সেটি পরিবর্তন করার জন্য আমাদের কমিউনিটির মানে কোনো উদ্যোগ কি নেওয়া যেত, অথবা যারা তার দলের রাজনীতি করছেন
শীর্ষ পর্যায়ে রয়েছেন তাদের মাধ্যমে পার্সু করার নির্বাচনের আগে উদ্যোগ নেওয়ার সম্ভবত আর সময় নাই। উনিও তো খুবই ব্যস্ত। আচ্ছা আর কমেন্টটা করেছেন মাত্র গত সপ্তাহে। ইলেকশন মাত্র কয়েকদিনের ভিতরে হতে যাচ্ছিল। সুতরাং এই মুহূর্তে ঠান্ডা মাথায় চিন্তা করে, লবি করে, যোগাযোগ করে উনি তো একবারে দিন নাই রাত নাই ঘুরে বেড়াচ্ছেন। সুতরাং নির্বাচনের আগে কিছু করার সম্ভাবনা নাই। তবে যদি লেবার ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়, যেটা অনেকটা জরিপে দেখা যাচ্ছে, তাহলে হয়তো আমরা আশা করছি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি থেকে ৪-৫ জন হয়তো এমপি আসবে নাকি লেবার পার্টি থেকে। যদি হয় তাহলে ১ জন বা ২ জন সম্ভবত ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বা পাতে পারে নাকি। এটা আশা করা যাচ্ছে। এবং তাই যদি হয় তাহলে আমরা আশা করব তাদের মাধ্যমে কিছুটা হলেও সেই যোগসূত্র বা সেতুবন্ধনটা আরো একটু সুদৃঢ় হবে। ব্যারিস্টার নাজির আহমেদ, আমরা নির্বাচনের কথা বলবো। এখন আমি একটা প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে দেখছি বা কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশেও প্রতিবেদন বা খবর তৈরি করেছে যে যুক্তরাজ্য থেকে অনেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে, জোর করেই ফেরত পাঠানো হতে পারে। সেই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু পরিষ্কার করেন। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে আগে আমি যেটা বলেছি ব্রিটিশ সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের আহ, যেটা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, তারা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট দিয়ে ব্রিটিশ গভর্নমেন্টকে সহযোগিতা করবেন যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার, মানে ব্যর্থ শরণার্থী যারা আছে তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতরে কয়েকদিনের ভিতরে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করবেন দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এইটা চুক্তি হয়েছে, কিন্তু আমি এই চুক্তির সাথে বিনয়ের সাথে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় দ্বিমত পোষণ করি। এই চুক্তি ব্রিটিশ সরকারের জন্য করা খুবই দরকার ছিল, কিন্তু বাংলাদেশের জন্য এটা করা খুব বেশি দরকার ছিল বলে আমি মনে করি না। এই চুক্তিকে সামনে রেখে বাংলাদেশ সরকার এবং ব্রিটেনস্থ বাংলাদেশ হাই কমিশন কিন্তু একটু বার্গেনিং করতে পারতো এবং অনেক সুযোগ সুবিধা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা দেশের জন্য নিয়ে আসতে পারতো। যেমন মনে সেটা করেন কিভাবে? হ্যাঁ, সেটা কিভাবে একটু বলেন। যেমন মনে করেন ফর এক্সাম্পল বেশ কয়েক বছর আগে ব্রিটেনের যে ঢাকাতে যেটা ব্রিটিশ হাই কমিশনের ভিসা প্রসেসিং সেন্টার ছিল ওইটা সরিয়ে নেওয়া হয়েছে ঢাকা থেকে। এখন আর ভিসা প্রসেসিং ঢাকাতে হয় না, এখন দিল্লি থেকে অথবা ইংল্যান্ডের শেফিল্ড থেকে হয়। তো আমরা দেখেছি যে ঐতিহাসিকভাবে বিগত প্রায় ৪৮ বছর বাংলাদেশে ভিসা প্রসেসিং সেন্টার ছিল, কেন এটা হঠাৎ করে ৪-৫ বছর আগে সরিয়ে নেওয়া হলো? অথচ ১০ থেকে ১৫ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন। বিলেতের সাথে বাংলাদেশের টাইজ কানেকশন সবচেয়ে বেশি এবং পৃথিবীর ১০-১৫টা দেশের মোট জনসংখ্যাও নাই ১০-১৫ লাখ। এত কিছুর পরেও কেন এখানে ভিসা প্রসেসিং সেন্টার হবে না? এটা না থাকার কারণ হচ্ছে কি দেখেন, বিলেতে ১০ থেকে ১৫ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন, তাদের আত্মীয়-স্বজন আছে, এখানে বেড়াতে যাবে, কনভোকেশনে, বিয়েতে, অনুষ্ঠানে। কিন্তু যখন ভিজিটর ভিসার জন্য এপ্লাই করে ফ্ল্যাট রেট ওয়েতে ভিসা রিফিউজ করে দেওয়া হয়। কারণ দিল্লি থেকে বা শেফিল্ড থেকে যখন সিদ্ধান্ত নেয় ভিসা অফিসাররা, এন্টি ক্লিয়ারেন্স অফিসাররা, তখন লোকাল নলেজ বাংলাদেশের থাকে না। তারা সবাইকে এক পাল্লায় রেখে দেয়। অথচ আপনি ঢাকা শহরে, সিলেট শহরে, চট্টগ্রামে একটা বাড়ি থাকা অনেক ভ্যালু, কিন্তু এই লোকাল নলেজ তো তাদের নাই। যার কারণে আমরা দেখি যে ঢালাওভাবে প্রায় 95% বা এর উপরে ভিসা রিফিউজ করে দেওয়া হয়। অথচ যদি লোকাল নলেজ থাকতো তাহলে কিন্তু এভাবে ঢালাওভাবে রিফিউজ হতো না। বিলেতেও ভিজিট করেছেন ৫ বার, ৪ বার, ৩ বার, এসে সময় মতো চলে গেছেন এমন লোকদেরকেও ঢালাওভাবে অজুহাত দেখিয়ে ভিসা রিফিউজ করা হচ্ছে। এটার কারণটা হচ্ছে ওই যে ভিসা প্রসেসিং সেন্টার ঢাকা থেকে সরিয়ে নেওয়া। ২ নম্বর, আগে ভিজিটর আপিল রাইট ছিল, এখন ভিজিটর আপিল রাইট নাই। অর্থাৎ ওই যে ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, ভিসা অফিসার যে সিদ্ধান্ত দেবে তার সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু আগে যখন আপিল রাইট ছিল তখন আপিল করলে কোর্টে গেলে প্রায় ৮০% এলাও হয়ে যেত। এটা বার্গেনিং করতে পারত, গভর্নমেন্ট বলতে পারতেন যে এই জিনিসগুলা অ্যাড্রেস করো, তখন আমরা সাইন করব। আরেকটা হচ্ছে দেখেন হাজার হাজার লোক বাংলাদেশ থেকে ক্যারার ভিসায়, স্কিল ওয়ার্ক পারমিট ভিসায় এসে বিপদে পড়ছেন। কাজ নেই, কোম্পানি উধাও হয়ে গেছে, জব নেই, তাহার জায়গা নেই, বিপদে পড়েছেন। তাদেরকে বলতে পারতেন এই ধরনের একটা আজগুবি ধরনের বিভিন্ন স্কিম চালু করে এদেরকে যে বেকায়দায় ফেলেছে ওইটা থেকে একটা এক্সিট রুট বা একটা বের হওয়ার একটা পথ করো, এই ৩টা অ্যাড্রেস করো বিষয়টা, তখন আমরা সাইন করবো। তারা কিন্তু অ্যাড্রেস করতে বাধ্য হতো, এটা একটা বার্গেনিং টুল হিসাবে ইউজ করা হতো। কিন্তু কোনো বার্গেনিং না করে তারা অযাচিত ভাবে, তারা চাইতে নাই, মানে মেঘ না চাইতে বৃষ্টির মতো এসে সাইন করে দিলাম। অথচ আমি আগে বলছি ১০ থেকে ১৫ লক্ষ ব্রিটিশ বাংলাদেশি ইউকেতে বসবাস করেন, যারা বৈধভাবে বসবাস করেন, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করলে ৫-৬ মাস, মাসের পর মাস অপেক্ষা করতে হয়।
অথচ এখানে সে রেমিটেন্স পাঠাচ্ছে, হয়তো তার বিভিন্ন কারণে তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন বা রিফিউজ হয়ে গেছে, তাকে আপনি দেশে পাঠাবেন উইথিন শর্ট পিরিয়ড, কিন্তু আপনার দেশের বৈধ নাগরিক যারা আছে তাদেরকে আপনি বাংলাদেশে পাস করতে পারতেছেন না, মাসের পর মাস বসে আছে। তাই আমি বললাম যে এই চুক্তিকে সামনে রেখে কিন্তু অনেক বার্গেনিং করতে পারতেন বাংলাদেশ সরকার, কিন্তু করতে পারেন নাই, করেন নাই আর কি। আচ্ছা, কিন্তু এই সুযোগটি কি এখনো মানে একেবারে চলে গেছে নাকি এখনো আছে বা এখনো করার মতো অবস্থা? সাইন হয়ে গেছে, যার কারণে এখন তো আর কিছু করার নাই, কিন্তু ওইটা করার আগে বার্গেনিং করা যেত। এবং এই চুক্তি করার কারণেই তো এই যে কিয়ার স্টারমারটা সুযোগ পাইলেন, কারণ তাকে ওই চুক্তির ব্যাপারে মিসফিট করা হয়েছে, আর ওইটাই উনি উল্লেখ করেছেন একবারে দান বানতে শিবের গীতের মতো। প্রশ্ন করা হয়েছে রুয়ান্ডা বিলের ব্যাপারে, উনি রিপোর্ট করে সিঙ্গেল আউট করছেন বাংলাদেশকে, অথচ বাংলাদেশ হ্যাজ নাথিং টু ডু উইথ বোট ক্রসিং। কিন্তু ওই যে বললাম যে আগে এজন্য, এবং ব্রিটেনের জন্য চুক্তিটা দরকার ছিল। ইউতে যখন ছিল ব্রিটেন, তখন ইউর সাথে চুক্তিটা ছিল বাংলাদেশে। যখন ইউ থেকে ইউকে বের হয়ে আসছে, তখন বাংলাদেশের সাথে গত 4 বছর কোনো চুক্তি ছিল না। সুতরাং তাদের গরজে, তাদের ইন্টারেস্টের দরকার ছিল চুক্তি। কিন্তু আমার কথা হচ্ছে স্টেট টু স্টেট চুক্তি হতেই পারে, আমি কোনো চুক্তির বিরোধী নয়, কিন্তু আমার কথা হচ্ছে চুক্তিকে ইউজ করে কম্পিটেন্ট ডিপ্লোমেসির মাধ্যমে আপনি আপনার দেশের ইন্টারেস্ট এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ইন্টারেস্ট সার্ভ করতে পারতেন, নিয়ে আসতে পারতেন, বেনিফিট নিয়ে আসতে পারতেন। এবং এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে ডজন ডজন দক্ষ কম্পিটেন্ট প্রফেশনাল এক্সপার্ট আছেন, তাদের অপিনিয়ন নিতে পারতেন, তাদের সহায়তা নিতে পারতেন। নাজির ভাই, আমরা আসলে শেষ দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সেই সাথে নাজির আহমেদ, ব্যারিস্টার নাজির আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম যে যুক্তরাজ্যের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের বিশাল অংশ জুড়ে রয়েছে অভিবাসী তথা কোন দল ক্ষমতা আসলে প্রবাসীদের নিয়ে, অভিবাসীদের নিয়ে কী ধরনের নীতিমালা গ্রহণ করবে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পত্তি দিয়ে চুক্তি হয়েছে, সে বিষয়টি আমরা জানলাম। আশা করি যারা যুক্তরাজ্য যেতে চান, উচ্চ শিক্ষার্থী অথবা অভিবাসী হতে, তারা জেনে বুঝেই দেশটিতে যাবেন। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।